সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় কমোডিটি ডেরিভেটিভ মার্কেট হতে পারে বাংলাদেশের পুঁজিবাজারে নৈরাজ্যের অবসান। প্রথমে আমরা sharenews24.com এর একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। দেশের পুঁজিবাজারে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও কমোডিটি ডেরিভেটিভ মার্কেট গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে ভারতের মুম্বাইয়ে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ভারতের বৃহত্তম পণ্য ডেরিভেটিভ এক্সচেঞ্জ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সাথে কাজ করছে। মূলত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 2022 সালে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে, যার ফলশ্রুতিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বাংলাদেশের কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় কনসালটেন্টের ভূমিকায় কাজ করছেন। সো বন্ধুরা, আগামী দিনগুলোতে আমাদের দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে। এখন কমোডিটি কি এবং কমোডিটি এক্সচেঞ্জ কেনই বা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আলোচনা করব। কমোডিটি কি এই নিয়ে আমি থিওরিটিক্যাল কোনো ডেফিনেশনে যাচ্ছি না, তবে এসেনশিয়াল প্রোডাক্টসগুলো যেগুলো আমাদের অর্থনীতির সাথে ক্লোজলি রিলেটেড, ওই ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হবে। এখন আন্তর্জাতিকভাবে যে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, আমি কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। এনার্জি সেগমেন্টে ক্রুড অয়েল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কমোডিটিসের মধ্যে হতে পারে কপার, আয়রন ওর, অ্যালুমিনিয়াম। প্রেশাস মেটালের ক্ষেত্রে হতে পারে গোল্ড, সিলভার, প্লাটিনাম, এবং এগ্রিকালচারাল কমোডিটিসের মধ্যে হতে পারে হুইট, কর্ন, সয়াবিন, সুগার, কটন, কফি, এক্সেট্রা। এখন কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে আমাদের দেশে হয়তো 2-4টি প্রোডাক্ট দিয়ে হয়তো শুরু হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কমোডিটি এক্সচেঞ্জ চালু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে নৈরাজ্যের অবসান কিভাবে হবে। সেক্ষেত্রে আমি ছোট একটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা মোস্টলি কিন্তু ইকুইটি ট্রেড করছি, আমরা স্টক বাই সেল করছি এক্সচেঞ্জে। কিন্তু একটি স্টকের ইন্ট্রিনসিক প্রাইস কিংবা প্রকৃত মূল্য কি হবে আমরা কিন্তু অনেকেই জানি না। নট অনলি দ্যাট, আমরা যদি 3টি বড় ইনস্টিটিউশন কিংবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে একটি স্টকের প্রকৃত প্রাইস কিংবা ইন্ট্রিনসিক প্রাইস যদি নির্ধারণ করতে দিই, 3টি ইনস্টিটিউশন হয়তো 3 রকম প্রাইস প্রোভাইড করবে। কোনো ইনস্টিটিউশন হয়তো বর্তমানে স্টকটির আর্নিংকে গুরুত্ব দেবে, কোনো ইনস্টিটিউশন হয়তো বর্তমানে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডকে গুরুত্ব দেবে, আর কোনো ইনস্টিটিউশন হয়তো কোম্পানিটির বর্তমানে রিসার্চ এবং ডেভেলপমেন্ট খাতে কত ব্যয় করছে, ফিউচার প্রসপেক্ট কিংবা প্রোডাকশন ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যতে হয়তো অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারে, সেটাকে গুরুত্ব দিয়ে একটি হয়তো ইন্ট্রিনসিক প্রাইস আমাদেরকে প্রোভাইড করতে পারে। সো এটা একটি কমপ্লিকেটেড ম্যাটার। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটি স্টকের প্রকৃত প্রাইস জানি না বলেই আমাদের নেস্টি ম্যানিপুলেটররা তারা কিন্তু বিভিন্ন কারসাজি করছে, এবং একটি স্টক তার প্রকৃত প্রাইস থেকে অনেক নিচে থাকা সত্ত্বেও আমরা ওই স্টকটি বাই করছি না, কারণ আমরা ইন্ট্রিনসিক প্রাইস কিংবা প্রকৃত মূল্য ওই স্টকটির বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না। কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে যে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জে ট্রেড হবে, ওই প্রোডাক্টগুলো যদি প্রেশাস মেটালের ক্ষেত্রে আমরা যদি গোল্ডের কথা চিন্তা করি, গোল্ডের প্রাইসটি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটকে ফলো করবে। সো আমাদের নেস্টি ম্যানিপুলেটররা এখানে গোল্ডের প্রাইস নিয়ে কারসাজি করতে পারবে না। এছাড়া যদি ক্রুড অয়েল যদি আমাদের এক্সচেঞ্জে ট্রেড হয়, তাহলে সেটিও কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইস ফলো করবে। এছাড়া যদি এগ্রিকালচারাল কোনো কমোডিটি যদি হয়, সেক্ষেত্রে লোকাল মার্কেট প্রাইস কিংবা ইন্টারন্যাশনাল প্রাইস দুটোকেই ফলো করে প্রাইসটা সেটেল হবে। সো কমোডিটি এক্সচেঞ্জে আমাদের নেস্টি ম্যানিপুলেটরদের কিন্তু কারসাজি করার সুযোগ খুবই কম। আর কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে আমাদের এখন বর্তমান মার্কেট কিন্তু বাংলাদেশের যে ইনভেস্টর তাদের সম্পৃক্ততা কিন্তু খুবই কম। আমাদের একসময় 30 লাখ ইনভেস্টর ছিল, এখন 3 লাখ আছে কিনা সন্দেহ। আর 3 লাখ যদি থেকে থাকেও, এখন বর্তমানে বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু মার্কেট থেকে কোনো না কোনোভাবে এক্সিট নেওয়ার জন্য সুযোগ খুঁজছেন। আমি অনেক বিনিয়োগকারীর সাথে ডেইলি কথা বলছি, এবং অনেক বিনিয়োগকারী কিন্তু এই মার্কেট নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড এবং এখান থেকে এক্সিট প্ল্যান খুঁজছেন। সো কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে
অনেক ইনভেস্টর আবার নতুন করে এক্সচেঞ্জে আসবে, এখানে নতুন করে ইনভেস্ট করবে এবং মার্কেট কিন্তু গতিশীল হবে এবং মার্কেট অনেক সমৃদ্ধ হবে। আমাদের পুঁজিবাজারে এখন যে বর্তমান যে নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা চলছে, এটা নিয়ে একদল বিশেষজ্ঞ বলবেন যে এটি ফ্লোর প্রাইস বাংলাদেশের মার্কেটের প্রধান সমস্যা। আরেক দল বিশেষজ্ঞ বলে বলে থাকেন যে আমাদের মার্কেটে ভালো কোনো কোম্পানি নেই, ভালো কোনো স্টক নেই, যার কারণে মার্কেট ভালো হচ্ছে না। দুটোর কোনোটিরই আমি ঠিক বলে মনে করছি না। প্রথম কথা হচ্ছে, ভালো কোম্পানি আমরা কিভাবে নির্ধারণ করব? একটি কোম্পানি যদি 12 থেকে 15% ডিভিডেন্ড যদি বছর শেষে দেয়, তাহলে এই কোম্পানিটিকে আমরা ভালো কোম্পানি বলতে পারি, কারণ ব্যাংকে রাখলে আমরা হয়তো 6 থেকে 8% আমরা ইন্টারেস্ট পাবো। সেই বিবেচনায় আমরা 15% ডিভিডেন্ড দেয় একটি কোম্পানি, সেই কোম্পানিকে আমরা ভালো কোম্পানি বলতে পারি, কিংবা 10 থেকে 15% ডিভিডেন্ড দেয় এমন কোম্পানিকে আমরা ভালো কোম্পানি বলতে পারি। সো এরকম কোম্পানির সংখ্যা আমাদের দেশে 100-রও বেশি। আর ব্লু চিপ কোম্পানি আছে কয়েক ডজন। সো ভালো কোম্পানি আমাদের মার্কেটে নেই, এটা কিন্তু পুরোপুরি ঠিক না, এবং এটা অনেকটা ঠিক নাই বলতে পারি। কারণ ভালো কোম্পানি যদি আমাদের মার্কেটে কম হয়ে থাকে, তাহলে ভালো কোম্পানি যেগুলো আছে সেগুলোর কিন্তু ডিমান্ড অনেক হাই হওয়ার কথা, কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি না। মূলত ভালো কোম্পানির কোনো ডিমান্ডই আমাদের মার্কেটে নেই, আমরা যদি বর্তমান মার্কেটকে বিবেচনা করি। আর ফ্লোর প্রাইস, এটা কিন্তু একটা টেম্পোরারি প্রবলেম। আমরা কিন্তু লাস্ট 1 ডেকেডস কিন্তু ফ্লোর প্রাইস জিনিসটি আমরা জানতামও না। আমরা কোভিড চলাকালীন এবং ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এই ফ্লোর প্রাইসটা এক্সপেরিয়েন্স করছি, কারণ অত্যাধিক মানি আউটফ্লো এখান থেকে হয়েছে, যার কারণে ভালো খারাপ সব শেয়ার নির্বিশেষে পড়ে গেছে। সো ফ্লোর প্রাইস হচ্ছে একটা টেম্পোরারি প্রবলেম, আর এটাকে কিন্তু আমরা আমাদের মার্কেটের প্রধান সমস্যা মনে করছি না। মানে এখানে যদি লিকুইডিটি দেওয়া হয়, ফ্লোর প্রাইস আছে কি নেই সেটা জানারও আমাদের দরকার হবে না। আমি পার্সোনালি মনে করি আমাদের মার্কেটের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে আমাদের যে বিশৃঙ্খলা, অনিয়ম আমাদের মার্কেটে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে হয়ে আসছে, এটার কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি, এটার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, এবং এটার কোনো স্থায়ী সমাধান কিংবা বিচার কিংবা পানিশমেন্ট না দেওয়ার কারণে এই বিশৃঙ্খলা এবং এই অনিয়ম বারবার এনকারেজড হয়েছে, এবং এটা বারবার রিপিট হতে থাকছে আমাদের মার্কেটে। সো এটা হচ্ছে একেবারে একটা প্রধান একটা আমাদের মার্কেটের সমস্যা, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। মূলত আমাদের দেশের এই বিশেষজ্ঞগুলো আমাদের মার্কেটের জন্য বড় সমস্যা, কারণ হচ্ছে সমস্যা যেদিকে সেটাকে পয়েন্ট আউট না করে সমস্যাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকে। এখন কমোডিটি এক্সচেঞ্জে যদি কমোডিটি লেনদেন শুরু হয়, এক্ষেত্রে কান্ট্রি লেভেল অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব ডেমোগ্রাফিক প্রোফাইল আছে। আর আমরা যদি সম্পূর্ণ হেমিস্ফিয়ারকে যদি জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার দিক থেকে বিবেচনা করি, তাহলে কিছু কান্ট্রি আছে যেগুলো ডাউন সাইড কান্ট্রি, যারা ন্যাচারাল রিসোর্সে অনেক বেশি সমৃদ্ধ। আর কিছু কান্ট্রি আছে আপসাইড, যারা টেকনোলজিক্যালি হয়তো অনেক সাউন্ড, তাদের এনভায়রনমেন্ট অনেক ভালো, যার কারণে অনেক ট্যুরিজম অ্যাট্রাকশন ওইসব দেশে বেশি। সো প্রতিটি দেশেরই কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আর যার মাধ্যমে কিন্তু একটা দেশ আরেকটা দেশের সাথে কিন্তু ইন্টারন্যাশনাল বাণিজ্য শুরু করেছে। আমরা যদি কান্ট্রিজ লাইক ব্রাজিল, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার কথা বিবেচনা করি, তারা কিন্তু ন্যাচারাল রিসোর্সে অনেক বেশি সমৃদ্ধ। এছাড়া রাশিয়া কিংবা মিডল ইস্ট কান্ট্রিগুলো, দে আর এক্সট্রিমলি হেভি ইন টার্মস অফ ক্রুড অয়েল। আর কমোডিটি প্রাইস কিন্তু একটা দেশের অর্থনীতিকে অনেক সময় শেপ করে। আমরা যদি ক্রুড অয়েলের প্রাইস নিয়ে চিন্তা করি, ক্রুড অয়েলের প্রাইস যদি হঠাৎ অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু ওপেক নেশন এবং রাশিয়া কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে, তাদের ইকোনমি অনেক সমৃদ্ধ হবে। আর যে কান্ট্রিজগুলো এক্সট্রিমলি তারা ডিপেন্ডেন্ট অন ক্রুড অয়েল, বিশেষ করে ইম্পোর্টের তারা ডিপেন্ড করে, অনেক বেশি ইম্পোর্ট করে এবং অনেক বেশি ডিপেন্ডেন্ট ক্রুড অয়েলের উপর, ওই কান্ট্রিগুলো কিন্তু মারাত্মক সাফার করবে। তাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হবে, এবং পণ্য হয়তো এসেনশিয়াল যে কমোডিটিস সেগুলোর দাম বেড়ে যাবে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে, এবং ডিস্ট্রিবিউশন কস্টও বেড়ে যাবে। সো কমোডিটি কিন্তু অনেক সময় স্টক প্রাইসকেও কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। এখন কথা হচ্ছে কমোডিটি কিভাবে ফিনান্সিয়াল মার্কেটে ইভলভড হলো।
এটি বলতে গেলে ওভার দ্য প্যাসেজ অফ টাইম লটস অফ মানি হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইট ইজ কন্টিনিউয়াসলি বিন প্রিন্টেড। আর এই মানিগুলো কোনো না কোনো অ্যাসেট ক্লাসে কিন্তু ইনভেস্ট হচ্ছে। আমাদের দেশে ইনভেস্ট করার ক্ষেত্রটা কিন্তু অনেক কম। আমাদের দেশে বেশিরভাগ ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে রিয়েল এস্টেটে, এটি একটি অ্যাসেট ক্লাস। এছাড়া গোল্ডেও কিছু ইনভেস্টমেন্ট সাধারণ বিনিয়োগকারীরা করে থাকেন, তারা কিছু গোল্ড কিনে রাখেন। আর বেশিরভাগ আমাদের দেশের যারা রিটেইলার, বিশেষ করে যারা ক্ষুদ্র মিডল ক্লাস কিংবা যারা এ ধরনের ক্লাসে অবস্থান করছে, তারা কিন্তু আইডল ভাবে ব্যাংকে টাকা ফেলে রাখেন। কিন্তু আমরা যদি আমেরিকার দিকে চিন্তা করি, ইউএসএ ইজ সাচ এ ডি ফিনান্সিয়াল মার্কেট কান্ট্রি, যেখানে ফেদার্স, লাইফ কাটল, গোটস, শিপ এবং পোর্ট বেলিসের মতো কমোডিটি কিন্তু লেনদেন হচ্ছে। সো ইউএসএ investors are extremely desirous to invest more and more asset class which can generate more returns. সো প্রধান যে কারণটি, যে কারণে কমোডিটি ফিনান্সিয়াল মার্কেটে ইভলভ হয়েছে, তার প্রধান যে কারণ সেটি হচ্ছে মানুষ কিন্তু চেয়েছে তার টাকাটার সঠিক ব্যবহার করতে, তার টাকা ইনভেস্ট করে অনেক বেশি প্রফিট জেনারেট করতে। এই কারণেই কিন্তু তারা বিভিন্ন নতুন অ্যাসেট ক্লাস সার্চ করে এবং এভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি কমোডিটি, বিভিন্ন রকম কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে। সো আমরা আশা করছি কমোডিটি এক্সচেঞ্জ খুব দ্রুত আমাদের দেশে চালু হবে এবং কমোডিটি এক্সচেঞ্জ চালু হওয়ার মাধ্যমে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা হয়তো একটা ভালো প্ল্যাটফর্ম পাবো। আমরা নতুন করে আবার ইনভেস্টমেন্ট করার হয়তো আমাদের অনেক বিনিয়োগকারী আবার চিন্তা করবে এবং অনেক বিনিয়োগকারী আবার নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করবে এবং আমাদের ক্যাপিটাল মার্কেট আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের মূল আলোচনা। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।